স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স। প্রথম পরিচ্ছেদ। দুপুর বেলা রৌদ্রের খরতেজে দিগন্ত প্রসারী প্রান্তর বন যেন জ্বলছে। সবুজ গাছপালা ঝোপ জঙ্গল সে রৌদ্রের জলুসে দেখাচ্ছে যেন ঝলমলে মারকত কুঞ্জ। এই ঘন অরণ্যে পশুর সন্ধানে শিকারে অগ্রসর হওয়া সহজ নয়। কোথায় তাদের পায়ের দাগ? তবু কজন শিকারী চলেছেন? তারা চলেছেন হাতির সন্ধানে। এদিকটাতে দল বেঁধে হাতির চলাচল। ওস্তাদ শিকারী অ্যালান কোয়াটারম্যান বেশ ভালো করেই তা জানেন। তাছাড়া এইসব নুয়ে পড়া ঝোপঝাড় বড় গাছগুলোর সদ্য ভাঙা বিক্ষিপ্ত ডালপালা দেখে ক্রাউস আর অস্তারের মতো নতুন শিকারীরাও বুঝছে এ পথে খানিক আগে গেছে হাতির পাল। অ্যালান কোয়াটারম্যান পাকা শিকারী, তিনি তো বুঝছেনই। আফ্রিকার ঘন অরণ্য, ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি বড় বড় গাছ, মাঝারি ছোট ছোট গাছেরও সংখ্যা নেই। ঘন ঝোপঝাড়, সেসব ভেদ করে কজনে চলেছেন হাতি শিকার করতে। দলের অধিনায়ক অ্যালান কোয়াটারম্যান ও দুজনের গাইড হয়ে চলেছেন অ্যালান কোয়াটারম্যান। ওরা বয়সে যুবা, জাতে জার্মান, খুব ধনী, শিকারের খুব শখ। তাই তারা এসেছে আফ্রিকার জঙ্গলে। নামজাদা পাকা শিকারী অ্যালান কোয়াটারম্যানকে বহু অর্থ দক্ষিণা দিয়ে তার নেতৃত্বে হাতি শিকার করবে। চলতে চলতে অ্যালান হঠাৎ থমকে দাঁড়ালেন। পেছনে দুই তরুণ শিকারী, তার ঠিক পেছনে ডাইনে বায়ে আসছে দুজনে। দুবাহু প্রসারিত করে অ্যালানের ভাষাহীন সংকেত, দাঁড়াও। শিকারীর দল আছে অ্যালানের চিরানুগত কাফরি ভেত্রা কোয়ালি। আজ 8 বছর সে ছায়ার মতো ফিরছে অ্যালানের সঙ্গে সঙ্গে। অ্যালানের ইঙ্গিতে এরা তিনজনই দাঁড়ালো এমন নিঃশব্দে, কারণ নিঃশ্বাসের শব্দ শোনা যায় না। স্তব্ধ অরণ্য, একটা পাখির ডাক শোনা যায় না, কোনো পশুর ডাক বা পত্রপল্লবে পায়ের মৃদু মর্মর ধ্বনিও নেই। ইঙ্গিতে কোয়ালিকে কাছে টেনে এনে আঙুল তুলে অ্যালান দেখালেন। কোয়ালি দেখল প্রভুর নির্দেশে খানিক দূরে অনেকখানি ফাঁকা জায়গা, সেখানে এক জলাশয়ের শুষ্ক গহ্বর, পঙ্ক কর্দমের মাঝে মাঝে একটু একটু জল। সেখানে গাছপালার আড়ালে কতকগুলো হাতি, বড় মাঝারি ছোট সাইজের হাতি। ওদের মধ্যে দুটোর দেহ অতিকায়। এ দুটো হলো পালের সর্দার, রক্ষী, আপদে বিপদে ওদের রক্ষা করে। ক্রাউস আর অস্তার দেখে তারা নিস্পন্দ, যেন পাথর বনে গেছে। কোয়ালিকে অ্যালান কি ইঙ্গিত করলেন, সে ইঙ্গিতে কোয়ালি নিঃশব্দে একটু এগিয়ে ঝোপ থেকে ছিঁড়ল একগোছা তাম্বুকি ঘাস, ছিঁড়ে উঁচু করে সেগুলো ছুড়ল বাতাসে। ঝুড়ো ঝুড়ো ঘাসগুলো ঝরে মাটিতে পড়ল দেখে অতি মৃদুভাবে অ্যালান বললেন, হাওয়ার গতি বদলেছে। বলে তিনজনকে ইঙ্গিত করে অ্যালান চললেন ঝোপে ঝাড়ের আড়ালে আড়ালে, অতি সতর্ক পায়ে। অতি নিঃশব্দে সঙ্গীরা চলল তার পেছনে যন্ত্রচালিতের মতো। সকলে বন্দুক উঁচিয়ে চলেছেন। তিনজনের হাতেই সবচেয়ে আধুনিক সেরা বন্দুক। এগিয়ে চারজনে চারদিক দিয়ে ওদের ঘিরে ফেললেন। অ্যালানের তাই নির্দেশ। ক্রাউস আর অস্তার অক্ষরে অক্ষরে অ্যালানের নির্দেশ মেনে চলেছে। হাতিগুলো এখন এদের প্রত্যেকের কাছ থেকে 50 গজ মাত্র দূরে। বড় দুটো বাকিগুলোকে চালাচ্ছে। হুঁশিয়ার শাস্ত্রী যেন।
অ্যালান তাকালেন অস্তার আর ক্রাউসের দিকে। তারা তার দিকেই তাকিয়েছিল ইঙ্গিতের প্রতীক্ষায়। অ্যালানের চোখে মৃদু ইঙ্গিত। ক্রাউস গুলি ছুড়বে বাদিকটার বড় হাতিটাকে তাক করে অস্তার ছুড়বে ডান দিকের হাতিকে। অ্যালানের ইঙ্গিতে দুজনের বন্দুক থেকে একসঙ্গে গুলি ছুটল। ধুম ধুম। কোথায় কোন ঝোপে না গাছের ডালে ছিল এক ঝাঁক পাখি। বন্দুকের শব্দে আকাশে উড়ল তারা ভীতত্রস্ত হয়ে। অব্যর্থ লক্ষ্য। দুটো হাতির গায়ে গুলি লেগেছে। গুলি লাগতেই সাগরে উতাল ঢেউ যেমন কূলে লেগে প্রমত্ত উচ্ছ্বাসে সাগরের বুকে ফেরে, ও হাতি দুটো শব্দ লক্ষ্য করে তেমনি এদিকে ফিরে তারা শিকারীদের দেখল। দেখা মাত্র তারা এলো তেড়ে। অ্যালান এর জন্য প্রস্তুত ছিলেন। তিনি বন্দুক ছুড়লেন। পরপর দুটো গুলি। একটা গুলি লাগলো একটা হাতির মাথায়। তাকে আর চলতে হলো না। ঝড়েও প্রাণ বড় গাছের মতো সেখানেই সে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ল জলাশয়ের শুকনো মাটিতে। অন্য হাতিটার গায়ে লাগলো গুলি। সে এলো সুর তুলে তেড়ে। দলের অন্য হাতিগুলো তখন ভয়ে যেদিকে পারে ছুটে পালালো। এটা তেড়ে আসছে দেখে ক্রাউস আর অস্তার সেখানে একদণ্ড দাঁড়ালো না। অ্যালানের সংকেত ইঙ্গিতের অপেক্ষা মাত্র না করে ফিরে ছুটল ঊর্ধ্বশ্বাসে, যেদিক থেকে এসেছিল সেই দিকে। হাতিটা ততক্ষণে এসে পড়েছে। কোয়ালির হাতে সরকি। হাতিটাকে মারবার জন্যে সেই সরকি সে ছুড়ল সবলে তাকে তাক করে। সরকি বিঁধল হাতির গায়ে। তবু মরিয়া হয়ে সে এলো ছুটে। কোয়ালি সরে যাবে, তার সময় পেল না। হাতিটা এসে পড়ল। এসেই সুর পাকিয়ে কোয়ালিকে জড়িয়ে ধরল। অ্যালান তাকে তাক করে গুলি ছুড়লেন। সেগুলি হাতির গায়ে লাগবার আগেই হাতিটা সুরে জোরে কোয়ালিকে দিল ছুঁড়ে বড় একখানা পাথরের গায়ে। পাথরে পড়ে কোয়ালি মাথা ভেঙে হাড়গোড় ভেঙে চোখের নিমেষে পিণ্ড পাকিয়ে মরে গেল। হাতিটাও সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল। এমন চকিতে এ ঘটনা ঘটল যে চোখে কারো পলক পড়ল না। অ্যালান এলেন কোয়ালির কাছে। কোনো উপায় নেই। পড়ার সঙ্গে সঙ্গে কোয়ালির মৃত্যু। অ্যালানের বুকে যেন সাগর গর্জন করে উঠল। 8 বছরের সঙ্গী বন্ধু ছায়ার মতো বরাবর সঙ্গে সঙ্গে আছে। শয়নে জাগরণে নিমেষের জন্য সঙ্গ ছাড়েনি। চকিতে সে গেল চলে চির বিদায় নিয়ে। হা হুতাশ নিষ্ফল। হাতি দুটো মরেছে, বাকিরা পালিয়েছে। ক্রাউস আর অস্তার ধীরে ধীরে ফিরে এলো। দুজনের গুলোই সার্থক হয়েছে। বিজয়ের কি উল্লাস! কিন্তু সে উল্লাস প্রকাশ করা চলে না, সামনে মৃত্যু। অ্যালান দুঃখ ভুলে শোক ভুলে হাতি দুটোর বড় বড় দুজোড়া দাঁত নিলেন কেটে। সেগুলো দিলেন ওদের হাতে। তারপর কোয়ালির দেহ তিনি তুললেন কাঁধে। এবার ফেরা। তিনজন নিঃশব্দে এলেন নদীর ঘাটে। সেখানে ছিল তাদের ডিঙি। ডিঙিতে মাঝি আরও সব লোকজন। ডিঙিতে উঠে ক্রাউস আর থাকতে পারল না। বলল, গুড লাক, যাত্রা সফল। অস্তার বলল, আস্তানায় গিয়ে আগে এ শিকারের কাহিনী লিখে ফেলতে হবে, তার আগে কোনো কাজ নয়। ডিঙি চলল। মাঝিদের মুখে কথা নেই, লোকজনের মুখে কথা নেই। ক্রাউস আর আস্তার দুজনে বিজয় উল্লাসে কত কথা কইছে। অ্যালান নির্বাক নিস্পন্দ চেয়ে আছেন কোয়ালির পানে। দুঃখে বেদনায় তার বুক ফুলে ফুলে উঠছে। তরুণ ক্রাউস, তরুণ অস্তার, দুই বন্ধু নিজেদের কৃতিত্বের কথায় মশগুল। ক্রাউস বলল, দুজনের প্রথমগুলি না ফসকে ঠিক গিয়ে লাগলো। সত্যি, কাগজে ছেপে বেরোলে সকলে বলবে রেকর্ড করেছি। আর অস্তার বলল, নিশ্চয়। দুজনে ভুলে গেছে অ্যালানের কথা। বন্দুক ছোড়া যে অ্যালানের নির্দেশে এবং তিনি এ হাতি শিকারে সহায়,
তিনি না থাকলে তাদের মতো আনাড়িদের পক্ষে হাতি শিকার স্বপ্ন থেকে যেত। একথা দুজনে প্রায় ভুলে গেছে আবেগের মহত্তায় মহতায়। হাতি দুটোর প্রকাণ্ড দুজোড়া দাঁত ডিঙিতে তাদের সামনে। দাঁতের দিকে নজর পড়তে ক্রাউসের মনে হলো অ্যালানের কথা। হাতি মরেছে, সে আনন্দে তারা বিভোর। সে বিহুলতার মধ্যে মনে চকিতের ক্ষেত। হায় হায়, ক্যামেরা সঙ্গে আনেনি। ক্যামেরা আনা উচিত ছিল। ক্যামেরা থাকলে মরা হাতি দুটোর পিঠে দুজনে চেপে বসত বিজয়ী বীরের মতো। পায়ের কাছে পড়ে থাকতো দুজনের বন্দুক। ক্যামেরায় উঠত সেই ছবি। সে ছবি কাগজে কাগজে ছেপে বেরোলে সারা পৃথিবীতে কী কীর্তি না বিঘোষিত হতো। এ কথা দুজনের কারো মনে হয়নি যে হাতির দাঁত দুটো সংগ্রহ করা চাই, যে প্রকাণ্ড দাঁত ইউরোপের বাজারে ও দাঁত বেচে বহু টাকা পাবার সম্ভাবনা। এখন সে কথা মনে হলো, কিন্তু বলতে গেলে অ্যালানই হাতি নিপাত করেছেন। তাদের গুলিতে হাতি মরেনি, জখম হয়েছিল শুধু। সেই জখমি দেহে যেরকম গো ভরে তীরে এসেছিল, সে মূর্তি দেখে তাদের প্রাণ বেরিয়ে যাবার জো। অ্যালান তাকবাগ জানেন, তাই তিনি সরে না গিয়ে অসম সাহসে মেজাজি হাতিটাকে দুজনে তাকালো অ্যালানের দিকে। অ্যালান উদাস নয়নে চেয়ে আছেন ওপারে শ্যামল বনানীর পার টানা কূলের দিকে। নদী তেমন চওড়া নয়, দুপারের ঘন বনের ছায়ায় জল কালো নিস্তরঙ্গ। ডিঙি চলেছে, দাঁড়ের ছপ ছপ শব্দ শুধু। ক্রাউস বলল, কি ভাবছেন মিস্টার কোয়ার্টারম্যান? কোয়ালির কথা। অ্যালান তাকালেন তাদের পানে, নিঃশ্বাস ফেলে বললেন, 8 বছর আমার সঙ্গে সঙ্গে ফিরেছে ছায়ার মতো। কোয়ালির জন্য দু বন্ধুর মনে ব্যথা বেদনা তেমন নেই। কালো কাফরি, সাদা জাতের দাস্য করতেই ওদের জন্ম। শিকারির ভেতা। শিকারির যেমন কুকুর থাকে, বাজ পাখি থাকে, শিকারে সহায় হয়, বেডট্রোক করে মারা যায়, কোয়ালি তেমনি সেই কুকুরের মতো, বাজ পাখির মতো ছিল, মরে গেছে। এমন নিত্য ঘটে, এতে দুঃখ করবার কি আছে? অস্তার বলল, দাঁতগুলো ক ফুট করে হবে? অ্যালান বললেন, 5 ফুট, 5.5 ফুট করে। ক্রাউস বলল, কত দাম হবে? অ্যালান বললেন, তা বেশ মোটা দাম, তাতে সন্দেহ নেই। আস্তার বলল, এমন বড় হাতি আপনি অনেক মেরেছেন নিশ্চয়? মৃদুকণ্ঠে অ্যালান বললেন, তা মেরেছি বই কি, স্বীকার করছি, বড় কম দিন নয়তো। শিকার কি আপনি এখন ছেড়ে দিয়েছেন? অ্যালান বললেন, শখ মানুষের কতদিন থাকে, এখন পেশা করি, বসে থাকতে পারি না। যেসব শিকারী আমার সাহায্য চান তাদের নিয়ে শিকারে বেরোই। কোথায় কোন জানোয়ার মিলবে ঘাটিগুলো আমার জানা। শিকারীদের মধ্যে যিনি যে জানোয়ার চান সে জানোয়ারের ঘাটিতে নিয়ে যাই, তাক বাঘ বাতলে দিই, তারপর শিকার চুকলে আবার তাদের নিরাপদ আস্তানায় পৌঁছে দেওয়া, এই এখন আমার কাজ। ক্রাউস বলল, বুঝেছি, তবু আপনি শিকারী মানুষ, এই পেশা আর আপনার শিকারের শখ, দুটো এক করে কাজ করা মানে তাতে চর্চা থাকে। অ্যালান এই কথার জবাব দিলেন না, অন্যদিকে তাকালেন। আস্তার বলল, বনে বাস করছেন, বনের পশু পাখির উপর আপনার মমতা জন্মেছে, তাই এখন আর তাদের মারবার জন্য হাত ওঠে না, না? অ্যালান বললেন, কথাটা একেবারে মিথ্যা নয়। মানুষের সঙ্গেও বহুত মিশলুম, জন্তু জানোয়ারদের সঙ্গেও মিশেছি, তা থেকে দেখেছি অনেক বিষয়ে মানুষের চেয়ে জানোয়াররা ঢের ভালো। মানুষের চেয়ে বনের জন্তু জানোয়ার বেইমানি করে কম। কথাটা শুনে ক্রাউস আর আস্তারের
চোখ বিস্ময়ে বিস্ফারিত। তাদের মুখে কথা নেই। এলান আবার তাকালেন শ্যামল শ্যামল অরণ্য নিবিড় কূলের দিকে। ডিঙি চলছে স্থির নিস্তরঙ্গ জলের বুক বয়ে। জলে শুধু দ্বারের ছপছপ শব্দ। ওদিকে মাথার উপর আকাশের গায়ে সূর্য পশ্চিমে অনেকখানি হেলে পড়েছে। দ্বিতীয় পরিচ্ছেদ। পরের দিন সন্ধ্যা হয় বেরিয়ে গ্রামের প্রান্তে এলানের এলানের গৃহ। এলান গৃহে ফিরে এলেন। কেউসাস অস্তারকে তাদের ডেরায় পৌঁছে দিয়েছেন আজ সকালে। তাদের সঙ্গে দেনা পাওনা চুকিয়ে মাঝিদের পাওনা গন্ডা মিটিয়ে এখন বাড়ি এলেন। হাতির দাঁত দুজোড়া নিয়ে ক্লাউস আর অস্তারের মনে অনেকখানি দ্বিধা আর সংশয় জেগেছিল। এলান যদি এ দুটো না দেন, কিন্তু তারা কোনো কথা বলবার আগেই দাঁত দুজোড়া এলান তাদের দিয়েছেন নিজে থেকে হাসি মুখে। নদী থেকে একটু দূরে অরণ্যের বুকে ছোট বাড়ি। এলানের জন্ম ইংল্যান্ডে। সেখানকার বাড়িঘরের সঙ্গে এ বাড়ির এতটুকু মিল নেই। এ বাড়ি ছোট, কাঁচামাটির তৈরি। ইটের চারটে দেয়াল শুধু। সে দেয়ালের চুনকাম করা। দেয়ালগুলোর মাথায় টিনের ছাদ। বাড়িতে তিনখানি ঘর, ছোট একটা রান্নাঘর, সামনে খানিকটা বাগান। এখানকার কাফরিদের বাড়িও বোধ হয় এ বাড়ির চেয়ে ভালো। বাড়ির ফটকে আসবা মাত্র তার কাফরি ভেতা খিবা এলো ছুটে। ছোকরার বয়স ছোকরা বয়স, ছিপছিপে গরম, ভারী কাজের ছেলে। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তার কি যত্ন। অ্যাবলুস কাঠের মতো কুচকুচে কালো দেহের বর্ণ। মাথায় সব সময়ে টকটকে লাল রঙের ফেজ টুপি। মনিবকে দেখে তার কি আনন্দ। সে ছুটে এলো। এসেই এলানের হাত থেকে বন্দুকটা নিয়ে প্রশ্ন করল, আপনি একা হুজুর? কোয়ালি আসেনি? এলান বললেন, না, কোয়ালি আর আসবে না। খিবা। কথাটা খিবা বুঝল না। প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল মনিবের দিকে। এলান বললেন, কোয়ালি মারা গেছে হাতির। এলানের কণ্ঠ রুদ্ধ হলো। কথাটা তিনি শেষ করতে পারলেন না। খিবার দুচোখ ছলছলিয়ে এলো। স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল এলানের দিকে প্রায় 2 মিনিট। তারপর নিঃশ্বাস ফেলে খিবা বলল, কোয়ালি মারা গেছে। যে শিকারীরা এসেছিল তারা আনারি নয়। এলান বললেন, শৌখিন শিকারীরা যেমন হয়ে থাকে তেমনি। ওদের দোষ নেই, তার নসিব। তুমি এক কাজ করো, কোয়ালির বউয়ের সঙ্গে দেখা করে খবরটা তাকে দিয়ে এসো। আর তাকে বলো আমি বড্ড কাতর কোয়ালির জন্য। কাল সকালে আমি গিয়ে কোয়ালির বউয়ের সঙ্গে দেখা করব। খিবা গেল কোয়ালির বাড়িতে। এলান ঢুকলেন ঘরে। ঘর মানে ছাদের নিচে 4খানা দেয়ালের আড়াল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস আসে। সামান্য হলেও আসবাবপত্র ভালো। এলানের স্ত্রী বেঁচে থাকতে যেমন পরিপাটি করে সব গুছিয়ে রাখতেন, তার মৃত্যুর পর সে পরিপাট্য বজায় আছে। এ বিষয়ে খিবা ছোকরার আশ্চর্য পটুতা। ঘরের সম্মত সজ্জা দেখলে তো বোঝা যায় এসব আসবাব এলানের স্ত্রী কতক কিনেছিলেন, কতক তৈরি ছিলেন। একালের সাজসজ্জার মধ্যে আছে শুধু একখানি এ বছরের 1819 সালের সচিত্র লিথো ক্যালেন্ডার। ক্যালেন্ডারখানি এলানের কিশোর পুত্র পাঠিয়েছেন ইংল্যান্ড থেকে। এলানের একটি ছেলে, কিশোর বয়স, ছেলে আছে ইংল্যান্ডে। সেখানে সে লেখাপড়া করছে। ঘরে ঢুকে এলান দাঁড়ালেন ফায়ারপ্লেসের সামনে। খিবা ফায়ারপ্লেসে আগুন জ্বেলে রেখেছে। আগুনের দীপ্তিতে ঘরের মধ্যে আলোর রাঙা আভা। দাঁড়িয়ে গায়ের জ্যাকেট কোট খুলে র্যাকে টাঙিয়ে রাখলেন। তারপর একখানা চেয়ার টেনে সেই চেয়ারে তিনি বসলেন। ফায়ারপ্লেসের সামনে বসেছেন। সঙ্গে সঙ্গে লোম ঢাকা দেহ লুলু এসে তাকে দুহাতে জড়িয়ে ধরল। বানরি শিশু বয়স থেকে এলান আর খিবা একে সযত্নে পালন করছেন। লুলুর মা মারা যাওয়া স্ট্রোক। লুলুর দেহ পরিষ্কার পরিচ্ছন্ন। এ বাড়িতে তার অবাধ স্বাধীনতা।
চেনে বাঁধা বা খাঁচায় পোড়া থাকে না কখনো। বাড়ির ছেলে মেয়ের মতো আপন মনে ঘুরে বেড়ায়, খেলা করে, আদর সোহাগ পাবার লোভে পাশে পাশে ঘোরে। কদিন পরে অ্যালানকে পেয়ে কি তার আনন্দ! গায়ে মুখ ঘষে, গা শোকে, কোলে মাথা রাখে। তারপর দাঁড়িয়ে জুলজুল করে সে তাকায় অ্যালানের দিকে। একটা ছোকরা চাকর এলো ঘরে, তার হাতে চায়ের ট্রেতে চা, দুধ, চিনি আর কিছু ফল। সেগুলো সে টেবিলে রাখছে। এমন সময় ঘরে ঢুকলো এরিক সারদান, অ্যালানের বন্ধু। চায়ের ট্রে রেখে বয় চলে গেল। তখন চায়ের পেয়ালা হাতে দুই বন্ধুতে কথাবার্তা। অ্যালান বললেন, হঠাৎ তোমার আবির্ভাব, কী খবর বলো? এরিক বলল, শিকার হলো কীরকম? অ্যালান বললেন, মোটা টাকায় ফি পেয়েছি, তবে ক্ষতি যা হয়ে গেছে টাকায় তা পূরণ হবে না। ক্ষতি? হ্যাঁ। সন্ধ্যার আকাশ বিদীর্ণ হয়ে হঠাৎ ভেসে এলো দূর থেকে ঢোল মাদলের শব্দ, সেই সঙ্গে করুণ সুরে গান। উল্লাসের প্রমত্তবাজনা নয়, আর্তবেদনের সুর ও গানে ও বাজনায়। অ্যালানের বুক ও সুরে ব্যথায় টন টন করে উঠল। চেয়ার সেরে তিনি উঠলেন, এলেন খোলা জানালার ধারে। এসে সেখানে দাঁড়ালেন উৎকণ্ঠ উদ্গ্রীব। এরিক বললে, ব্যাপার কি অ্যালান? নিঃশ্বাস ফেলে অ্যালান বললেন, কোয়ালিকে হারিয়ে এসেছি এবারে বেরিয়ে। একটা হাতি, কোয়ালের অন্তিম কৃত্য ওই। কোয়ালি মারা গেছে। আহা হা। এইটুকু বলে এরিক চুপ করে রইল। অ্যালান তেমনি দাঁড়িয়ে আছেন। বাজনার রোল এগিয়ে আসছে এই দিকে, কান্নার সুর ফেটে পড়ছে ওই ঢোল মাদলের আওয়াজে। এরিক বললেন, আমি এক পার্টির কথা বলতে এসেছিলাম। ভালো পার্টি, বহু টাকা দেবে, বিরাট অভিযান, রীতিমতো অ্যাডভেঞ্চার। অ্যালান তাকালেন এরিকের দিকে, বললেন, দুদিন সবুর করো, আমার মনটা তেমন ভালো নয়। দেহেও ভয়ানক ক্লান্তি বোধ করছি কোয়ালির জন্য। জানো, আমার যেন বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন। অথচ দাঁড়িয়ে সচক্ষে দেখলাম সব। কিছু করতে পারলাম না এরিক, বুঝলে? এমন চকিতে এ ব্যাপার ঘটল যে যেন বাজ পড়ে মৃত্যু, তেমনি অতর্কিতে চকিতে। বলতে বলতে অ্যালান এসে চেয়ারে বসলেন। বললেন, মনে হচ্ছে এমন একা একা ভাবছি, ছেলেকে চিঠি লিখি, এখানে সে চলে আসুক। পাগল হয়েছ? এরিক বলল, এখানে রেখে তার জীবনটাকে নষ্ট করতে চাও? ছেলে মানুষ এখানে থাকলে সে বুনো হবে, সেফ বুনো, দুনিয়ার কিছু জানবে না, ইংরেজের ছেলে। এরপর কারো কাছে পরিচয় দিতে পারবে না যে। তাকে মানুষ হতে দাও। মানুষ হলে তখন দুনিয়ার যেখানে খুশি ছেড়ে দিও, এখন নয়। আর এখানে তাকে আনা চলতেই পারে না। অ্যালান কোনো জবাব দিলেন না। এরিক বলল, তোমার মনের অবস্থা আমি বুঝছি, তবু তোমার মতো কষ্টই হোক ছেলের ভবিষ্যৎ। তোমার যত কষ্টই হোক ছেলের ভবিষ্যৎ। 2 মিনিট তিনি চিন্তা করলেন, তারপর বললেন, ভাবছি ইংল্যান্ডেই ফিরি, জন্মের মতো। অনেক দিন থেকে এ কথা মনে হচ্ছে। সেখানে গিয়ে কি করবে শুনি? এরিক বলল, মুদির দোকান, না মণিহারির দোকান খুলে বসবে, না কোনো অফিসে কেরানিগিরি। বলো। অ্যালান নিরুত্তরে চেয়ে আছেন এরিকের দিকে। এরিক বলল, একে বলে পাগলামি, সেফ খেয়াল। আমি আজ কমাস লক্ষ্য করছি তোমাকে কেমন খেয়াল পেয়েছে যেন। একেবারে একা নিঃসঙ্গ থাকো। অনেকে এ অবস্থায় পাগল হয়ে যায়। অ্যালান ভাবছেন নিজের কথা। জীবনের অতীত দিনগুলো কিতাবের খোলা পাতার মতো চোখের সামনে জল জল করে উঠছে যেন। কিশোর বয়সে দেশে থাকতে কী কাজ না করেছেন। তারপর আফ্রিকায় আসা, এখানে বনে বনে শিকার করে কত বছর কাটালেন। এখন শিকারে মন নেই। শিকারীদের গাইড হয়ে তাদের শিকার করানো পেশা। তবু নিঃসঙ্গ বলে নিজেকে মনে হতো না কখনো। স্ত্রী ছিলেন পাশে,
কোথায় না ছুটে গেছেন দুর্গম অভিযানে। মনে সব সময় উৎসাহ, মনে হতো বাড়ি, সেখানে তার পথ চেয়ে বসে আছেন স্ত্রী। সে কথা মনে হওয়া মাত্র কাজে উৎসাহ, মনে উল্লাস, সাহস। এখন কেবলই মনে হয়, কার জন্য, কার জন্য, কাকে বলবো, কে শুনবে আমার অভিযানের কাহিনী? সে কাহিনী শুনতে শুনতে কার দেহ হবে রোমাঞ্চ, দু চোখ হবে গৌরবে, আনন্দে প্রদীপ্ত। কে বলবে মরণের হাত ফসকে কি করে বেঁচে ফিরেছে? এরিক বললে, ওহো, ইংল্যান্ডে তোমার ফেরা হতে পারে না। এখানে তোমার কি নাম, কত খ্যাতি, তার উপর ব্যবসায় এমন পসার, তারপর ব্যবসায়ের এমন পসার, এসব তুমি পায়ে মারিয়ে চুর করে দিতে পারো না। জগতে যে কাজ করবে সে কাজ খুব সেরা রকম করা চাই, তাতে খ্যাতি হবে, যশ হবে। কাজে এমন যশ তোমার। অ্যালান কোয়াটারম্যান। আফ্রিকায় এমন মানুষ নেই নাম করলে যে চিনবে না। কিন্তু ইংল্যান্ডে তুমি কে? লাখো লোকের মধ্যে তুচ্ছ নগণ্য একজন। এখানে তুমি অ্যালান কোয়াটারম্যান, সাদা জাতের ওস্তাদ শিকারী। বনের বাঘ সিংহ পর্যন্ত কাঁপে তোমার নামে। তাচ্ছিল্য ভরে অ্যালান বললেন, পাগল, তাতে কি পেলুম জীবনে? পাগলামি নয়, এরিক বলল। ভালো কথা, যেজন্য আমি এসেছিলাম। লন্ডন থেকে আজ এসেছেন এক ভদ্রলোক আর এক মহিলা। এরা একজন গাইড চান। তোমার নাম শুনেছেন, তোমার সন্ধান করছিলেন। হেনরি কার্টিস, নাম শুনেছ? ললাট কুঞ্চিত করে অ্যালান তাকালেন এরিকের দিকে। মনের গহনে সন্ধান করলেন চকিতের জন্য। তারপর বললেন, না, মনে পড়ছে না, তবু চিন্তা করছেন। এরিক বলল, সেই যে প্রায় 1.5 বছর হলো। অ্যালান প্রশ্ন করলেন, ইংরেজ? হ্যাঁ। অ্যালান বললেন, ওহো হ্যাঁ, মনে পড়েছে। আমাকে ধরেছিলেন তিনি, তার সঙ্গে সোজা পশ্চিমে যাবার জন্য, যেসব অঞ্চলে কোনো সভ্য মানুষ কখনো পদার্পণ করেনি। সম্পূর্ণ অজানা ভুঁই। তাকে শুধু খেয়ালি বলি কেন, মাথায় বেশ একটু সিট। উৎসাহ ভরা কণ্ঠে এরিক বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভদ্রলোকের ব্যাপার। অ্যালান বললেন, আবার তিনি আমার সন্ধান করছেন? এরিক বললেন, না, তিনি নন। অ্যালান বললেন, 8 মাস হলো আমাকে তিনি একখানা চিঠি লেখেন না। না, চিঠি তিনি লেখেননি। তার খবর জিজ্ঞাসা করে আমার নামে একখানা চিঠি আসে। সে প্রায় 8 মাস আগেকার কথা। এরিক বলল, তার স্ত্রী চিঠি লিখেছেন, তিনি তোমাকে এনগেজ করতে চান। তিনি স্বামীর সন্ধান করতে বেরোবেন তোমাকে গাইড করে। স্ত্রীলোক, এ কাজে স্ত্রীলোক হবেন পথের সঙ্গিনী। অ্যালান বললেন, তিনি শিকারী। তার স্বরে একটু শ্লেষ। এরিক বলল, আমি কিন্তু 2-4 জন মহিলাকে জানি, খাঁটি ইংরেজ মহিলা। শিকারে তাদের বেশ পাকা হাত। বেশ একটু জোর গলায় অ্যালান বললেন, যে মহিলা ট্রাউজার এঁটে কাঁধে বন্দুক নিয়ে জঙ্গলে শিকার করতে বেরোন, তার মাথায় সিট আছে বলেই আমার বিশ্বাস। শৌখিন শিকারীদের নিয়ে বিভ্রাট যা ঘটে বলবার নয়। এই 2 জন শৌখিন পুরুষ শিকারীর দরুন যা ঘটল, এরপর শৌখিন মহিলা শিকারী। না এরিক, আমাকে এদের কাজে ভিড়িও না। বেশ, তাকে আমি এ কথা বলবো। এরিক বলল, বলবো তুমি রাজি নও? আর ইংল্যান্ডে যদি সত্যি যেতে চাও তাহলে কাল একবার আমার অফিসে এসো। তার জন্যে যথাসাধ্য যা করবার করব। হয়তো ব্যবস্থা আমি করতে পারবো। আচ্ছা, আসি। তুমি বড় ক্লান্ত, তার উপর কোয়ালির শোক, আমি বুঝছি। তুমি শুয়ে পড়ো, চিন্তা করে ফল নেই। ঘুমিয়ে পড়ো, দেহ মন সুস্থ হবে। এরিক বিদায় নিয়ে চলে গেল।
এলান তেমনি বসে রইলেন, যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে। সামনে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। এলান সেই আগুনের দিকে চেয়ে আছেন। লুলু কোথায় ছিল? সে এসে এলানের গা ঘেঁষে লুটিয়ে পড়ল, আদর পেতে চায়। তার দিকে এলানের লক্ষ্য নেই, তাই আকুল হয়ে সে কামনা করছে এলানের কাছ থেকে একটু আদর। এলান এবার তাকিয়ে আছেন উদাস নয়নে বাইরে খোলা আকাশের পানে। আফ্রিকার শুষ্ক আকাশ, সে আকাশে এত বড় চাঁদ। চাঁদ যেন নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে নিচে আফ্রিকার পানে। বাতাসে ভেসে আসছে যেন কোনো স্বপ্নলোকের করুণ রাগিনী। তৃতীয় পরিচ্ছেদ। সকালবেলা। দূর থেকে ভেসে আসছে ঢোল মাদলের রবে বিলাপের করুণ সুর। তার সঙ্গে মিশে রয়েছে বহুজনের কান্নার রোল। এলান ঘর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন, মন বেদনায় কাতর। একটু বেলা হলে এলান চললেন ওদের মহল্লায়। খোলা জায়গা খেতে কয়েকজন কাফি ফসলের কাজ করছে। এলান এলেন কোয়ালির কুড়ে। ভিতরে ঢুকতে বুক কেঁপে উঠল। বাড়ির মধ্যে ঢুকেই ছোট্ট আঙিনা। আঙিনায় লোকের ভিড়। পাড়ার লোক, মেয়ে পুরুষ, বেশি বয়সের মানুষই বেশি। কাল কোয়ালির অন্তিম কৃত গেছে। তারপর সারা রাত ঢোল মাদলে বাজিয়ে এর সুরে সুরে বিলাপ রোদন করেছে। এখন সকলে ক্লান্ত। তারা চেয়ে দেখল এলানের পানে, কোনো কথা বলল না। এলান জানালেন দুঃখে সহানুভূতি। তারপর তিনি দুপা এগিয়ে ঘরের দিকে গেলেন। ঘরের সামনে একটা খুঁটি ধরে দাঁড়িয়ে কালো আবলুস কাঠের নিস্পন্দন মূর্তি, কিশোরীর মূর্তি, নিটল গরম যেন ছবি, ওয়ালির বউ। এলান এলেন আর তার কাছে। মূর্তির চোখের দৃষ্টি ফিরল এলানের দিকে। মুখে কথা নেই। পকেট থেকে এলান বের করলেন গোল একখানা ফ্রেম। সে ফ্রেমে আটা, তার সঙ্গে কোয়ালির ছবি। সেটা তিনি দিলেন কোয়ালির বউয়ের হাতে। বললেন, বড় দুঃখের কথা, কোয়ালি নেই। তাকে আর আমরা পাবো না। তার ছবি আছে এতে, তুমি রাখো। তার ছবি দেখে যেটুকু সান্ত্বনা পাও। আর এলান দিলেন বউয়ের হাতে ছোট একটা থলি। বললেন, কিছু টাকা রাখো। তাছাড়া তোমার খোকা যতদিন না বড় হয়, কাজের লায়েক হয়, আমি আছি, আমি তোমাদের দেখব। বউ দাঁড়িয়ে নিশ্চল পাথরের মতো, দু চোখের দৃষ্টি শুধু এলানের মুখে। এ কথার কোনো জবাব দিল না বউ। এলান বুঝলেন শোকে বেচারি ভয়ানক অভিভূত হয়েছে। তিনি জানেন বউকে কোয়ালি ভয়ানক ভালোবাসত। বউ কোয়ালিকে ভালোবাসত খুব। বউয়ের পেছনে ঘরের মেঝে কোয়ালির শিশুপুত্র বসে একটা কাঠের টুকরো মুখে পুরে চুষছে ও কালো ছাঁচ তুলে। এলান ঘরে ঢুকলেন। বুকখানা ধক করে উঠল। মনে পড়ল নিজের ছেলের কথা। এলানেরও ছেলে আছে। সে ছেলে লন্ডনে, তার কাছ থেকে কত দূরে। কোয়ালির শিশুকে দেখে তিনি আর দাঁড়ালেন না। একটা নিঃশ্বাস ফেলে সে বাড়ি থেকে বেরিয়ে পথে এলেন। পথে লোকজন নিত্যদিনের মতো সকলে যে যার কাজে চলেছে। মৃত্যু যে গৃহে হানা দেয়, সেই গৃহেই শুধু সব দিকে বিপর্যয় ঘটে। কিন্তু সে গৃহের বাইরে বিরাট পৃথিবী তার নিত্যদিনের গতি বেশে চলতে থাকে। কোথায় একটা গৃহে কতগুলো প্রাণে কি ঝড় লাগলো সেদিকে পৃথিবীর লক্ষ্য থাকে না। কোয়ালির মহল্লা ছেড়ে এলান এলেন এখানকার বড় রাস্তায়। দোকান পসার, বাজার হাট, গরু বাছুর নিয়ে কাফির দল মাঠে চলেছে। চারদিকে জীবনের কলরব। হাঁটতে হাঁটতে এলান এলেন অফিস অঞ্চলে। এলেন এরিকের অফিসে। মনের এমন অবস্থা, কিছু ভালো লাগলো না।
বেদনার জমাট পাথর যেন বুকখানাকে চেপে ধরেছে। কিছু ভালো লাগছে না। বেদনার কিছু নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসবে। নিঃশ্বাস ফেলবার জন্য তিনি তাই এরিকের সান্নিধ্য চান। অফিসে ঢুকে তিনি এলেন এরিকের কামরায়। এরিক কিন্তু একা নয়। এরিকের সামনে বসে অপরিচিত এক ভদ্রলোক। ভদ্রলোকের বয়স বেশি নয়, যাতে ইংরেজ সুপুরুষ। চেহারায় ব্যক্তিত্বের ছাপ আছে, অর্থাৎ বুদ্ধিমান এবং বয়স লোক। তিনি যেন কেমন চিন্তা মলিন দেখে অ্যালান বললেন, ব্যস্ত আছো দেখছি। আচ্ছা, আমি একটু পরে আসবো ক্ষণ। এরিক বলে উঠল, না না, এসো অ্যালান, বসো। একখানা চেয়ার টেনে অ্যালান বসলেন। সে চেয়ারে ও ভদ্রলোক অ্যালানের দিকে তাকিয়ে আছেন। ওর দৃষ্টিতে বেশ কৌতূহল। এরিক বলল, এর কথাই তোমাকে বলেছিলাম কাল। ইনি হলেন মিস্টার গুড, জন গুড। তারপর এরিক দিলে অ্যালানের পরিচয় ইনি আমার বন্ধু অ্যালান কোয়াটারম্যান। এরিক তাকালো অ্যালানের দিকে, বলল, একে তোমার কথা বলেছিলুম। তুমি বলেছ সন্ধানে বেরিয়ে কোনো ফল হবে না, শুধু হয়রানি, পণ্ডশ্রম। গুড তাকালেন অ্যালানের দিকে, বললেন, তবু আমার সংকল্প অটল মিস্টার কোয়াটারম্যান, আর এই জন্যই ইংল্যান্ড থেকে এসেছি। আপনি নিশ্চয় কিছু খবর দিতে পারবেন এ সম্বন্ধে। অ্যালান শুনলেন গুডের কথা। তিনি তাকালেন এরিকের দিকে, বললেন, কিন্তু তুমি আমাকে বলেছিলে একজন মহিলা চান সন্ধানে বেরোতে। এ কথা জবাব দিলেন গুড। গুড বললেন, আমরা দুজন এসেছি, আমি আর আমার বোন এলিজাবেথ কার্টিস। মানে আপনাকে তাহলে সব কথা বলি মিস্টার কোয়াটারম্যান। 2 বছর আগে আমার ভগ্নিপতি, তার নাম হেনরি কার্টিস, তিনি আসেন ইংল্যান্ড থেকে আফ্রিকায়। তার শেষ চিঠি এই গ্রাম থেকেই আমরা পাই। সে চিঠিতে তিনি লেখেন, সম্পূর্ণ অজানা মূল লোকে তিনি যাচ্ছেন অভিযানে। তারপর আর কোনো খবর নেই তার। কথাটা শেষ করে গুড মস্ত একটা নিঃশ্বাস ফেললেন। অ্যালান বললেন, তার কোনো খবর আমিও জানি না। এখানে তিনি এসেছিলেন আমার কাছে, আমার বেশ মনে আছে। আমাকে তিনি তার সঙ্গে যেতে বলেন গাইড হয়ে। আমি তাতে রাজি হইনি। এই পর্যন্ত বলে অ্যালান চুপ করলেন। গুড নির্বাক অপলক নেত্রে চেয়ে আছেন অ্যালানের দিকে। তার দু চোখে হাজার প্রশ্ন। অ্যালান বললেন, কোথায় তিনি কি আষাঢ়ে গল্প শুনেছিলেন, আজগবি রূপকথা, তাই শুনে তিনি আসেন আফ্রিকায়। আফ্রিকার সম্বন্ধে এমন হাজার হাজার গল্প মানুষ রটনা করে বেড়ায়। তো আফ্রিকার সম্বন্ধে যারা কিছু জানে না, কোনো সন্ধান রাখে না, এসব আষাঢ়ে গল্প তারাই খুব বেশি বিশ্বাস করে। আকাশ কুসুমের স্বপ্ন, আলাদিনের প্রদীপের স্বপ্ন, তাছাড়া আর কিছু নয়। এসব কথা মানুষ বিশ্বাসও করে। আশ্চর্য। গুড বললেন গম্ভীর কণ্ঠে, স্ট্যানলি লিভিংস্টোন এরা যেসব কথা লিখে গেছেন আফ্রিকার সম্বন্ধে, সেসব কথাও আপনি। গুডের কথা শেষ হলো না। অ্যালান বললেন, এদের মধ্যে কেউ নিছক আদর্শবাদী, কেউ বা ভাবুক। আপনার ভগ্নিপতি মিস্টার কার্টিস যে উদ্দেশ্যে এ অভিযানে বেরোতে চেয়েছিলেন, সে উদ্দেশ্য আমার বুদ্ধির অগম্য ছিল। তাকে আমি অনেক মানা করেছিলাম। কেন? আপনার মানা করবার হেতু অ্যালান বললেন, ও অঞ্চলে কেউ গেছে বলে আমার জানা নেই, শুনিনি কখনো কারো মুখে। কেউ যদি গিয়ে থাকে, সে আর সেখান থেকে ফিরে আসেনি। মানে সেখানকার খবর বলবে এমন কেউ ফিরে আসেনি, এই তো। কিন্তু আপনার কি মনে হয় কার্টিস বেঁচে আছে? থাক, অসম্ভব নয়, কিন্তু বেঁচে থাকলেও
সেখানে আটকে বন্দী হয়ে আছেন হয়তো। আবার সেখানকার বুনোরা যদি তাকে মেরে ফেলে থাকে শুনি, তাতেও আমি আশ্চর্য হব না। গুড চুপ করে রইলেন। তারপর নিঃশ্বাস ফেলে বললেন, আমার বোন তাকে যদি আপনি দেখেন, সে প্রায় পাগল হয়ে উঠেছে মিস্টার কোয়ার্টারম্যান। কমাস রাত্রে তার ঘুম নেই। জেগে জেগে কত কি ভাবে। ভাবতে ভাবতে চমকে ওঠে, ভয়ে চিৎকার করে ওঠে, যেন চোখের সামনে দেখছে জঙ্গলের বিভীষিকা। আপনি বিশ্বাস করবেন, জেগে জেগে সে যেন স্বপ্ন দেখে সব সময়, আফ্রিকার গহীন অরণ্যের স্বপ্ন। অ্যালান শুনলেন। তার এতটুকু চাঞ্চল্য নেই। শান্ত কণ্ঠে তিনি বললেন, আপনারা কোনো সন্ধান পেয়েছেন? গুড বললেন, আমরা আপনাকেই চিঠি লিখেছিলাম কমাস আগে কার্টিসের সম্বন্ধে খবর চেয়ে, কিন্তু কোনো জবাব পাইনি। অ্যালানের মুখ লজ্জায় রাঙা হলো। তিনি বললেন, ক্ষমা করবেন, চিঠিপত্র লেখা আমার দ্বারা ও কাজ কখনো হয়ে ওঠে না। গুড বললেন, আমরা সন্ধান নিয়েছি বই কি, কিন্তু সকলেই বললেন এখানে যারা এসবের খবর রাখেন শিকারী মানুষ, তারা ছাড়া এ খবর আর কেউ দিতে পারবে না। তবে এটুকু খবর পেয়েছি যে কার্টিস এখন থেকে উত্তরে খানিক দূরে গিয়ে তারপর যায় পশ্চিমে। সেদিকে কালুয়ানা বলে জায়গা আছে, অজানা দুর্গম জায়গা, সেখানে যাবে বলে। অ্যালান বললেন, তাই আপনার সেই কালুয়ানায় যেতে চান? হ্যাঁ। গুডের দিকে সেকেন্ড স্থির দৃষ্টিতে চেয়ে থেকে অ্যালান একটা নিঃশ্বাস ফেললেন। তারপর উঠে ধীর পায়ে তিনি দাঁড়ালেন এরিকের ডেস্কের পিছনে। দেয়ালে টাঙানো আফ্রিকার প্রকাণ্ড ম্যাপ, সেই ম্যাপের সামনে। ম্যাপের গায়ে নানা গণ্ডি টানা, অসংখ্য ভাগে ভাগ করা কতগুলো অংশ। প্রত্যেকটি অংশে আলাদা আলাদা রঙের ছোপ, যেন নানা রঙে রং করা। কতগুলো টুকরো জুড়ে আলাদা আলাদা রঙের ছোপ, যেন নানা আলাদা আলাদা ম্যাপখানা তৈরি হয়েছে। টুকরো জুড়ে ম্যাপখানা তৈরি হয়েছে। প্রত্যেকটি অংশে আলাদা আলাদা রঙের ছোপ, যেন নানা রঙের রং করা। কতকগুলো টুকরো জুড়ে ম্যাপখানা তৈরি হয়েছে। ম্যাপের মাঝামাঝি জায়গায় অনেকখানি কালো রঙের ছোপ। সে ছোপের গায়ে লেখা গভীর অরণ্যভাগ। এ অরণ্যের শেষ কোথায় জানা নেই। ম্যাপখানার উপর চোখ বুলিয়ে নিয়ে অ্যালান জিজ্ঞাসা করলেন গুডকে, কবে নাগাদ আপনারা বেরোতে চান? প্রশ্ন করে ম্যাপের সেই কালো ছোপ লাগানো অংশে আঙুল রেখে অ্যালান বললেন, ম্যাপ দেখছেন, এই যে কালুয়ানা, আর এই গ্রাম এইখানে। এখান থেকে কালুয়ানা যাওয়া সে কি সহজ ব্যাপার? প্রথম পথ ভয়ানক দুর্গম, তারপর দ্বিতীয় কথা, ওখানে যাবেন কোথায়? প্রকাণ্ড জায়গা। এত বড় জায়গার কোথায় গেছেন আপনার ভগ্নিপতি? ম্যাপে কতটুকু বা দেখছেন? আসলে এখান থেকে কালুয়ানা হাজার হাজার মাইল দূরে। কোনো ইউরোপিয়ান ওখানে যায়নি, যেতে সাহস করেনি। ইউরোপিয়ান কি, এদেশের খুব বেশি বেপরোয়া কাফরিদের মধ্যেও কেউ ওখানে যায়নি, যেতে সাহস করবে না। পথ দুর্গম, অজানা, কত রকমের জন্তু জানোয়ার আছে, কত জাতের বুনো মানুষ আছে। বাঘ, সিংহ, বুনো হাতির চেয়েও ভয়ানক এসব বনজাত। এসব ছেড়ে দিলেও মানে এখান থেকে চেয়েও পথ দুর্গম, অজানা, কত রকমের জন্তু জানোয়ার আছে, কত জাতের বুনো মানুষ আছে। বাঘ, সিংহ, বুনো হাতির চেয়েও ভয়ানক এসব বনজাত। এসব ছেড়ে দিলেও মানে এখান থেকে বেরিয়ে কোন দিকে কোথা থেকে কোন পথ আপনারা ধরবেন শুনি?
গুড বললেন, আমার কাছে একখানা ম্যাপ আছে বলে পকেট থেকে ভাঁজ করা একখানা ম্যাপ বার করে গুড দিলেন অ্যালানের হাতে। দিয়ে বললেন, কাটিস। সব শেষ যে চিঠি লেখে সে চিঠির সঙ্গে এই ম্যাপখানা পাঠিয়েছিল। এটা হলো আসল ম্যাপের নকল কপি। আসল ম্যাপ তার কাছে। লিখেছিল একজন পর্তুগিজ, তার নাম সিলভেস্টার। তার সঙ্গে কার্টিসের ভাব হয়েছিল। পর্তুগিজটি মারা যাবার সময় এর আসল ম্যাপখানা কার্টিসকে দিয়ে যায়। বলেছিল এই ম্যাপে তাদের পরিবারে আছে নাকি 300 বছর ধরে। এ ম্যাপ তাদের পরিবারে আছে নাকি 300 বছর ধরে, সিলভেস্টারের কোনো পূর্বপুরুষের আমল থেকে। সেই আসল ম্যাপ থেকে নকল করে এই নকলখানা কার্টিস পাঠায় আমাদের কাছে লন্ডনে। এতে বোধ হয় আপনি জায়গার হদিস পাবেন। ম্যাপখানা ডেস্কের উপর বিছিয়ে অ্যালান দেখলেন, পুঙ্খানুপুঙ্খ দেখলেন। দেখে বললেন, কিন্তু এসব অঞ্চলে কোনো মানুষ কখনো গেল না, অথচ এই অঞ্চলের ম্যাপ তৈরি হলো কি করে? কালুয়ানা বলে গ্রাম আছে ঠিক, কিন্তু সে কালুয়ানার ওদিকে কোনো গ্রাম নেই, নদী নেই, যদ্দূর আমরা জানি। এ ম্যাপে দেখছি এখানে লেখা কালুয়ানা গ্রাম। এখান থেকে একটা লাইন টানা দেখছি, এ লাইন এখানে মিশেছে, লেখা দেখছি মরুভূমি। এখান থেকে লাইন লেখা দেখছি জল। তারপর এ লাইন এসেছে এখানে, লেখা রানী সেবার পাহাড়। এখান থেকে সেই আঁকাবাঁকা লাইন এই চলেছে। এখানে বড় বড় অক্ষরে লেখা কিং সোলেমনস মাইন্স, ডায়মন্ড মাইন্স, সোলেমান রাজার হীরার খনি। অ্যালানের দুচোখ বিস্ফারিত। তিনি বললেন, বুঝেছি, এই হীরার খনির সন্ধানে মিস্টার কার্টিসের অভিযান। হয়তো তাই, গুড জবাব দিলেন। অ্যালান বললেন, এসব গল্প বিশ্বাস করেন? যদি আজগুবি গল্প লাগিয়ে এমন ম্যাপ অনেক টাকা দামে বেচে বহু লোক এখানে অনেক ইউরোপিয়ানকে ঠকায়। তাদের পেশায় এই। পর্তুগিজ সিলভেস্টারও তেমনি। বাধা দিয়ে গুড বললেন, না, সিলভেস্টার এ ম্যাপ বেচেনি কার্টিসকে, বিনা দামে দান করে গেছে। তাছাড়া সে তখন মৃত্যু শয্যায়। টাকায় তার কি হবে? হীরা পাওয়া গেলেও সে হীরা সিলভেস্টার চোখে দেখতে পাবে না। হীরা যদি পাওয়া যায়, কার্টিসই তা পাবে। কাজেই পর্তুগিজের ধাপ্পাবাজির বা আজগবি গল্প চালাবার হেতু কি আপনি বলুন? অ্যালান বললেন, সে হেতুর সন্ধানে মাথা ঘামিয়ে লাভ নেই। মিস্টার গুড, আপনারা চান আপনাদের এ অভিযানে আমিও বেরোবো? গুড বললেন, তাই, আপনাকে গাইড করেই আমরা। অ্যালান বললেন, কিন্তু এ পাগলামি করবার বয়স আমার নেই, অ্যাডভেঞ্চারের নেশাও নেই, আর তার উপর আপনাদের শখও বড় কম নয়। এ অভিযানে চলেছেন একজন মহিলাকে নিয়ে, আফ্রিকার বনে, তাও অজানা বন, স্ত্রী লোককে করে সঙ্গিনী। পথে কত রকমের বিপদ ঘটতে পারে ভেবে দেখেছেন? জন্তু জানোয়ারের কথা ছেড়ে দিন, এ অঞ্চলের অনেক বুনো জাতের মানুষ, তারা মানুষ খায়। এ গল্প শোনেননি? কোনো কিতাবে পড়েননি? আপনার বোন খেপতে পারেন, মেয়ে মানুষ, কিন্তু আপনি পুরুষ মানুষ, এতে তাকে প্রশ্রয় দেন কি বলে? তা আমার বুদ্ধির অগোচর। গুড বললেন, আমার বোন বোঝে এ পথে কত বিপদ, তবু তার সংকল্প সে যাবেই, সেই জন্যই আপনাকে ধরা। অ্যালান বললেন, কিন্তু আমিও পাগল হইনি তো। না, আমি যাব না, যেতে পারবো না। এর জন্য আপনাকে ফি দেব, যা বলবেন। না, অ্যালান বললেন দীর্ঘ কণ্ঠে, সে ফি ভোগ করবে কে? এ পথে বেরোনো যা পাহাড় থেকে ঝাঁপ খাওয়াও তাই, বেঁচে কাকেও ফিরতে হবে না। আমি তো যাবই না, আপনাদেরও বারণ করছি, যাবেন না, এমন পাগলামি করবেন না।
এ কথা বলে এলান আর বসলেন না, দাঁড়ালেন না, সেখান থেকে চলে এলেন। সন্ধ্যার পর বাইরে বেশ ঠান্ডা, চারদিক নিঝুম। নিজের ঘরে ফায়ারপ্লেসের সামনে বসে এলান হঠাৎ শুনলেন দূরে ছুটন্ত ঘোড়ার পায়ের শব্দ। শব্দ কাছে এলো এলো তার বাড়ির সামনে।